আজকে আমি ৫৮তম অংশ পড়ছি। আপনারা জানেন আমি একটু এনসিপির নির্বাচনের বিষয় নিয়ে মন স্থির করেছি যদি নমিনেশন পাওয়া যায়। এ ব্যাপারে আমি খুবই ব্যস্ত আছি, রেগুলার আমি পড়তে পারছি না। তো শুরু করছি। আজকে আমি ৫৮তম অংশ পড়ব। ৫ বছর পর আবার ডাক্তার দেবী শেঠির হাসপাতালে। ঠিক ৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি ডক্টর বি চৌধুরীর প্রেস সচিব জনাব জাহাঙ্গীর আলমকে নিয়ে আমি নারায়ণা হেলথ হাসপাতালের চেয়ারম্যান, এশিয়ার প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর দেবী শেঠির চিকিৎসায় নেওয়ার জন্য বেঙ্গালুরু এসেছিলাম। ডাক্তার আমার টেস্ট করালেন। যেহেতু আমি পুরাতন রোগী, যথাসময়ে এসেছি, তাই চিকিৎসা ও টেস্টের অর্ধেক মূল্য দেন। এতে করে অনেক কম খরচে আমার চিকিৎসা শেষ হয়। পরবর্তীতে কোনো রকম হার্ট বা শরীরের অন্যান্য সমস্যা হয়নি। চিকিৎসা শেষে আমি পত্নীতলায় অর্থাৎ আমার নজিপুর আমার বাড়িতে ফিরে আসি। বাসায় আমি একা থাকি, নিজেকে সম্পূর্ণ এখন সুস্থ মনে করি। গায়ক মান্নাদের সঙ্গে সাক্ষাৎ। এর আগে আমি প্রথম ডক্টর দেবী শেঠির বেঙ্গালুরু নারায়ণা হেলথ হাসপাতালে গিয়েছিলাম। ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উপমহাদেশের খ্যাতিমান গায়ক মান্না দে। অসুস্থ মান্নাদের সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল। আমি তাপসবাবু অর্থাৎ কলকাতার একজন আমার বন্ধু তাপসবাবুকে বলেছিলাম মান্নাদের সঙ্গে একবার দেখা করে দেওয়ার ব্যবস্থা করা যায় না। তিনি বলেন এটা একেবারে সম্ভব নয়। অবশেষে অনেক অনুরোধে মাত্র আমি ৫ থেকে ৮ মিনিটের মতো দেখা করার একটা সুযোগ পেয়েছিলাম। তখন নিশ্ছিদ্র পুলিশ প্রহারায় আমাকে তার কক্ষে নিয়ে যাওয়া হলো। মান্না দে আধাসহ অবস্থায় ছিলেন, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি। আমি বললাম, আমি আপনার একজন ভক্ত, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ আপনার অনেক ভক্ত আছে। তিনি বসতে বললেন। আমি বসতে পারিনি, কারণ পিছন থেকে গার্ড তাড়াতাড়ি করার জন্য ইশারা দিচ্ছিল। মান্না দে তার জীবনী। প্রবোধচন্দ্র দে, ডাক নাম মান্না দে, জন্ম ১৯১৯ সালের ২৪শে অক্টোবর। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ প্রায় ২৪টি ভাষায় তিনি ৬০ বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। আলিপুর দুয়ারে তার গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্নাদের সংগ্রহশালা তৈরি করেছেন। বৈচিত্র্যের বিচারে তাকে ভারতীয় গানের ভুবনের সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসাবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীত যোদ্ধা। উত্তর কলকাতার তার বাসস্থানের কাছে মর্মর মূর্তি স্থাপন করা হয়। মান্না দে গায়ক হিসাবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতের সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় এবং সফল সঙ্গীত ব্যক্তিত্ব। এছাড়াও হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে সুনাম অর্জন করেছেন অনেক। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও ১৯৫০ সাল থেকে ১৯৭০ খ্রিস্টাব্দের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতের সমান জনপ্রিয়তা অর্জন করেন। সঙ্গীত জীবনে তিনি ৩৫০০-এরও বেশি গান রেকর্ড করেন। সঙ্গীত ভুবনে তার এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার ১৯৭১ খ্রিস্টাব্দে পদ্মশ্রী, ২০০৫ খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং ২০০৭ খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করেন। ২০১১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করেন। বাবা পূর্ণচন্দ্র এবং মা
মহামায়াদের সন্তান মান্না দে 1919 সালে কলকাতায় জন্মগ্রহণ করে, সে কথা আমি আগেও বলেছি। মা বাবার সংস্পর্শ ছাড়াও পিতৃ সম্পর্কীয় সর্বকনিষ্ঠ কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে তিনি সঙ্গীত চর্চা করেন। তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক শিক্ষা গ্রহণ করেন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি ওস্তাদ আমান আলী খান, ওস্তাদ আব্দুর রহমান খানের কাছ থেকে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত তালিম নেন। তামান্না চলচ্চিত্রের গায়ক হিসেবে মান্নাদের অভিষেক ঘটে 1943 সালে। কেরালার মেয়ে সুলোচনা কুমারনকে 18 ডিসেম্বর 1953 সালে বিয়ে করেন। তাদের দুই কন্যা সুরমা এবং সুমিতা। মান্না দে 50 বছরের বেশি সময় বোম্বাইয়ে কাটানোর পর মৃত্যুর আগ পর্যন্ত বেঙ্গালুর কালিয়ানগর শহরে বাস করছেন। এছাড়াও তিনি কলকাতাও বাস করেছিলেন থেকেছিলেন। 1913 সালে 8 জুন ফুসফুসের জটিলতায় দেখা হওয়া মান্না দেকে এবং বেঙ্গালুরের ডাক্তার দেবী শেঠির নারায়ণা হসপিটালে ভর্তি করা হয়। 24 অক্টোবর 2013 সালে বেঙ্গালুরুতে তিনি মৃত্যুবরণ করেন। তার জনপ্রিয় গান শুনুন, আমি 2-1 লাইন বলছি। কফি হাউজের সেই আড্ডাটা আবার হবে তো দেখা, এই কূলে আমি আর ওই কূলে তুমি, তীর ভাঙা ঢেউ আর নীল ভাঙা জ্বর, যদি কাগজে লিখো নাম, সে আমার ছোট্ট বোন, শাওন রাতে যদি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ। সুদীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ হয় 2013 সালের 24 অক্টোবর তার গুলশান কার্যালয়ে। তখন আমি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। পরবর্তী জাতীয় সংসদে নির্বাচনের একজোট হয়ে নির্বাচন করার লক্ষ্যে বেগম জিয়া সাবেক রাষ্ট্রপতি মহোদয়ের অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে গুলশানে বিএনপির কার্যালয়ে বৈঠক বসার জন্য আমন্ত্রণ জানান। বিকল্পধারা প্রধান সাবেক রাষ্ট্রপতি মহোদয় এই বৈঠকে নিজে উপস্থিত না হয়ে যোগদান না করে 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। বিকল্পধারা মহাসচিব মেজর আব্দুল মান্নানকে দলনেতা নির্বাচন করা হয়। প্রতিনিধি দলে আমাকে অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্যদের মধ্যে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নুরুল আমিন ব্যাপারী। এই 4 জনেই আমরা দেখা করি। রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় 2.5 ঘন্টায় স্থায়ী হয়। বৈঠকে বিকল্পধারার সঙ্গে বিএনপির নির্বাচনী জোট গঠনের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। দলের মুখপাত্র জনাব মাহিবী চৌধুরী আমাদের এক এক করে বেগম জিয়ার সঙ্গে প্রথম পরিচয় করে দেন। তখনই বেগম জিয়া বলেন, থাক মাহি, মান্নানকে আর পরিচয় করে দিতে হবে না, আমি তাকে এবং তার স্ত্রী সুরাইয়াকে বেশ ভালো করে চিনি। আমার রাজনৈতিক জীবনের শুরুতে তাদের দেশের বাড়িতে গিয়েছি। নওগাঁতে 3 দিন 3 রাত ওই অঞ্চলের 10 থেকে 12টি জনসভা এবং পথসভা করেছি। সেই সময় আমার জনসভার আয়োজন খরচাপাতি আলমগীর কবির আর মান্নান 2 জনে করেছে। আর সব জনসভায় আমার সঙ্গে ছিল সুরাইয়া বেগম জিয়া। সব বলে আমার পরিবারের কুশলাদি জানতে চাইলেন, আমার ছেলে মেয়েদের এখন কে কী করে। আমি তো অনেকটা কর্তব্য বিমূঢ় হয়ে বেগম জিয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবছিলাম প্রায় 30 বছর পর আমার সম্পর্কে তার সব স্মৃতি এখনো স্পষ্ট। তখন আমার খুব করে মনে পড়ছিল দুবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েও মনোনয়ন বঞ্চিত হয়েছি। মনোনয়ন বোর্ডে বেগম জিয়া আমার সাক্ষাৎকার নিয়েছিলেন।
তখন তিনি আমার প্রতি সুবিচার করেননি। সব দিক থেকে সর্বোচ্চ যোগ্যতা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও আমাকে তিনি মনোনয়ন দেননি। অথচ আমি দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম সেই জিয়াউর রহমানের জাগ দলের সময় থেকে। স্থানীয়ভাবে পতিনতলা বিএনপির জন্য প্রচুর টাকা পয়সা খরচ করেছি, জমি জমা বিক্রি করে দল চালিয়েছি। আমাকে 1991 সালে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের কৌশল এবং জামাতে ইসলামে প্রার্থী দেওয়ার কারণে আমি স্বল্প ভোটে হেরে যাই। 1991 সালের পর থেকে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমি পত্নীতলা বিএনপির জন্য অকাতরে টাকা খরচ করেছি। ওই সময় আমি দমগাঁও অঞ্চলে বেগম জিয়ার জনসভা আয়োজন করেছি। দলকে সুসংগঠিত করার জন্য স্থানীয় বিএনপিকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে আমি সক্ষম হয়েছিলাম। টাকা পয়সার জন্য কখনো কার্পণ্য করিনি, কারো নিকট একটা টাকাও চাঁদা নেইনি। যখনই টাকার টান পড়েছি তখনই আমার ব্যক্তিগত জমি জমা বিক্রি করে আমি দল চালিয়েছি। দলের এত কিছু ত্যাগ করা সত্ত্বেও বিনা অপরাধে আমাকে সুকৌশলে বিএনপি রাজনীতি থেকে কোণঠাসা করে রাখা বা দূরে সরিয়ে রাখার অপচেষ্টা করে এই তারেক রহমান। কার বা কোন কোটারি রক্ষকদের ইঙ্গিতে সব করা হয়েছিল তার আমার অজানা ছিল না। নিন্দুকেরা বলেন বিএনপি করতে গেলে নাকি অদৃশ্য মূল্যবান জিনিসের প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে এই বস্তুর বড় অভাব ছিল, আর এই অভাবই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। তাই বিএনপি আর আমার করা হলো না। আমার অত্যন্ত ভালো লাগার এই দলটা চিরদিনের জন্য আমি পরিত্যাগ করতে বাধ্য হলাম।